Dear viewers, I hope all of you are well. And today is the second class on business law. And today I am going to discuss about the law partnership. And you know, partnership business plays a very significant role in the trade sector in Bangladesh. A lot of registered and non-registered firms are there in Bangladesh. So, a student from law must know all about the law partnership. Dear viewers, let's start the class. আমরা ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসটি আমরা বরাবরের মতোই কিছু স্লাইড দিয়ে সাজিয়েছি। আমরা যদি স্লাইডগুলোতে যাই তো প্রথমেই আমরা দেখব যে ল অফ পার্টনারশিপকে যদি বুঝতে হয় তাহলে আমাদের এই চারটি পয়েন্ট ধরে আলোচনা করতে হবে। তো আমি চেষ্টা করব এই চারটি পয়েন্ট ধরেই আপনাদেরকে বোঝাবার জন্য যে আসলে ল অফ পার্টনারশিপের চারটি পয়েন্ট কী কী আপনারা দেখতেই পাচ্ছেন স্লাইডে। যে প্রথমে হচ্ছে নেচার অফ পার্টনারশিপ, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের নেচারটা আসলে কী ধরনের, এখানে অনেকগুলো পয়েন্ট ইনক্লুড করে। আমরা নেক্সট স্লাইডগুলোতে এগুলো দেখব। এছাড়া রাইটস অ্যান্ড লাইবিলিটিস অফ পার্টনার্স, অর্থাৎ পার্টনার্সদের রাইটস অ্যান্ড লাইবিলিটিসগুলো কী সেগুলো বোঝবার চেষ্টা করব। এছাড়া রেজিস্ট্রেশন অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ নন রেজিস্ট্রেশন, অর্থাৎ একটি পার্টনারশিপ বিজনেস রেজিস্টার্ড হলে এবং তার কি কি ফ্যাসিলিটিসগুলো থাকে বা কি কি রাইটসগুলো সে এনজয় করতে পারে একটা ফার্ম। এছাড়া কনসিকুয়েন্সেস অফ নন রেজিস্ট্রেশন, অর্থাৎ একটি ফার্ম যদি নন রেজিস্টার্ড হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে একটি ফার্ম কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবে না, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার করতে হবে যদি ল পার্টনারশিপ বুঝতে হয়। এছাড়া ডিসলিউশন অফ ফার্মস, অর্থাৎ একটি ফার্ম কী কীভাবে ডিসলভ হতে পারে সেই বিষয়টিও কিন্তু আমাদের আলোচনা করতে হবে যদি ল পার্টনারশিপকে আমরা বুঝতে চাই। তো এই চারটি পয়েন্ট ধরে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল টুডে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অফ পার্টনারশিপ। এবং নেচার অফ পার্টনারশিপের ভিতরে যে পয়েন্টগুলো আসবে এটি যদি আমরা স্লাইডে যাই তাহলে দেখব যে নেচার অফ পার্টনারশিপের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডে শো করছে যে এই সাতটি পয়েন্ট। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই হবে এই সাতটি পয়েন্ট। আমরা এই প্রথম যে পয়েন্ট ছিল, যে চারটি পয়েন্ট ধরে আমরা আলোচনা করব, তার ভিতরে প্রথম পয়েন্টটি ছিল নেচার অফ পার্টনারশিপ। সো নেচার অফ পার্টনারশিপ অ্যান্ড দ্যাট পার্ট ইনক্লুডস অল অফ দ্য 7 পয়েন্টস। সো আমরা সাতটি পয়েন্ট যদি একটু রিড আউট করি যে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে একটি আছে হচ্ছে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ পার্টনারশিপ অ্যাক্ট, অর্থাৎ 1932 সালের যে পার্টনারশিপ আইন আছে, পার্টনারশিপ যে অংশীদারি ব্যবসায় আইন, সেই আইনটির স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন আমরা জানার চেষ্টা করব এবং আইন সম্পর্কে কিছু ইন্ট্রোডাক্টরি বিষয় জানার চেষ্টা করব। এছাড়া পার্টনারশিপ অ্যান্ড ইটস এসেনশিয়াল এলিমেন্টস, অর্থাৎ একটি পার্টনারশিপ বিজনেস কাকে বলে, তার কী কী এসেনশিয়াল এলিমেন্টস আছে সেগুলো জানবার চেষ্টা করব। পার্সনস হু ক্যান বি পার্টনার, অর্থাৎ কে পার্টনার হতে পারে এই বিষয়টি আমরা জানব। পার্টনারশিপ অ্যান্ড কোম্পানি, অর্থাৎ partnership one kind of business, company that is formed under the Company Act 1994, and partnership is formed under the Partnership Act 1932. So এই দুটি অর্গানাইজেশনের ক্ষেত্রে বা ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা আসলে দেখতে চেষ্টা করব যে এদের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসগুলো কী কী। এছাড়া আরেকটি 5 নম্বর পয়েন্টে আছে যে পার্টনারশিপ অ্যান্ড জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম, অর্থাৎ আপনারা জানেন যে জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম সেটাও যেমন একটি অংশীদারি ব্যবসা, আমরা জেনে থাকি যে সেটি একটি যৌথ ব্যবসা। আমরা বলি যে হিন্দু ফ্যামিলি, বিশেষ করে জয়েন্ট হিন্দু ফ্যামিলি, যৌথ পরিবারগুলোতে আমরা এটা দেখে থাকি, সেটিও একটি পারিবারিক ব্যবসা, যৌথ ব্যবসা। আবার পার্টনারশিপও একটা কিন্তু যৌথ ব্যবসা। তো এই দুটো ব্যবসার ক্ষেত্রে আসলে সিমিলারিটিস কী, ডিসিমিলারিটিসগুলো কী কী আছে এগুলো আমাদের জানতে হবে। এছাড়া লিগাল স্ট্যাটাস অফ এ ফার্ম, একটা ফার্ম মূলত তার কী লিগাল স্ট্যাটাস আছে, তো লিগাল স্ট্যাটাস, তার নেচারটা কী, ফার্ম কি আসলেই লিগালি সে কী পজিশন হোল্ড করে, এই বিষয়টা আমাদের জানতে হবে। এছাড়া ক্লাসেস অফ পার্টনার্স অ্যান্ড পার্টনারশিপ, অর্থাৎ এক পার্টনারের কোনো ক্লাসিফিকেশন আছে কি না, পার্টনার কত ধরনের সেটি আমরা জানবার চেষ্টা করব। এছাড়া পার্টনারশিপ বিজনেসকেও আমরা আসলে কোনো প্রকার ভেদে ফেলতে পারি কিনা সেই বিষয়টিও আজকে আমরা আলোচনা করব। সো আশা করি পুরো ক্লাসটা দেখলে আপনারা নেচার অফ পার্টনারশিপের যে সাতটি পয়েন্ট আছে, আজকে আমি এই সাতটি পয়েন্ট ধরেই আলোচনা করার চেষ্টা করব।
ওকে, আমরা প্রথম পয়েন্টটিতে চলে গেলাম, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 7টি পয়েন্টের প্রথম পয়েন্ট ছিল হচ্ছে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932। আপনাদের আগেই বলে রাখি যে বিফোর 1932, অর্থাৎ 1932 সালের আগে পার্টনারশিপ সংক্রান্ত যে আইন কানুন ছিল সেটি ছিল মূলত আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট আছে 1872 সালের যে চুক্তি আইন, সেই চুক্তি আইনের চ্যাপ্টার 11, অর্থাৎ চ্যাপ্টার 11-এ পার্টনারশিপ সংক্রান্ত একটা বিধিবিধান ছিল। তো আফটার কামিং অফ দ্য অ্যাক্ট অফ 1932, দ্যাট প্রভিশন ওয়াজ রিপিলড। তখন কিন্তু কি হয়ে গেল যে কন্ট্রাক্ট অ্যাক্টের যে চ্যাপ্টার 11-এর যে প্রভিশন ছিল রিলেটিং টু পার্টনারশিপ, সেটি কিন্তু রিপিলড হয়ে গেছে। তো এখন যে বর্তমানে যেহেতু এটি একটি স্ট্যাটিউটরি ল, যেটা 1872 সালের পরে আসছে 1932 সালে, সুতরাং এই আইনটি এখন বিদ্যমান, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটি বিদ্যমান আইন। সো এই আইনটি আসলে কোথায় অ্যাপ্লাই হয় সে বিষয়টি যদি আমরা দেখি, আসলে পার্টনারশিপ একটা এগ্রিমেন্ট। সো এই পার্টনারশিপের ক্ষেত্রেই এই আইনটি মূলত প্রযোজ্য হবে, যে ক্ষেত্রে কোনো পার্টনারশিপ ক্রিয়েট হয় অ্যান্ড ক্রিয়েটেড বাই অ্যান এগ্রিমেন্ট। আপনারা জানেন যে পার্টনারশিপ ক্রিয়েটেড বাই অ্যান এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্টের মাধ্যমে যখন কোনো পার্টনারশিপ ক্রিয়েট হবে বিটুইন দ্য পার্টিস, অবশ্যই সেটি কিছু ব্যক্তির মধ্যে হতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ল অফ পার্টনারশিপ উইল বি অ্যাপ্লিকেবল। এরপরে যে বিষয়টি আসে যে আসলে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। আপনারা জানেন যে প্রত্যেকটা আইনেরই একটা প্রভিশনস থাকে যে এই আইনটি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হবে কি হবে না। তো পার্টনারশিপ অ্যাক্টেও এই ধরনের বিধিবিধান আছে, এবং সেকশন 74 ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড ইট এটা ডিক্লিয়ার করে এভাবে যে দেয়ার ইজ নো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ বিফোর 1932, অর্থাৎ 1932 সালের আগে যদি কোনো ধরনের কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে এবং কোনো ধরনের এগ্রিমেন্টে যদি কোনো রাইটস, কোনো লাইবিলিটিস অ্যারাইজ হয়ে থাকে, তাহলে দ্যাট শুড নট কাম আন্ডার দ্য প্রভিশনস অফ 1932। অর্থাৎ সেটি কিন্তু 1932 সালের যে অংশীদারি আইন আছে সেই আইনের অধীনে সেটি প্রযোজ্য হবে না। অর্থাৎ এটা কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেবে না, যেটাকে আমরা বাংলায় বলি ভূতাপেক্ষা কার্যকর। অর্থাৎ এটা যেদিন থেকে এটি ইফেক্টিভ হয়েছে, 1932 সালের যে আইনটি যেদিন থেকে এটা ইফেক্টিভ হয়েছে, ওই দিন থেকে কোনো এগ্রিমেন্ট হলে তার উপরেই কেবলমাত্র এটি বাধ্যকারী হবে। এটি তার আগে সৃষ্ট কোনো এগ্রিমেন্টের উপরে এর কোনো প্রভাব নেই। এরপরে যেটি আমাদের জানবার দরকার আছে যে এই আইনটি মূলত 1 অক্টোবর 1932, ইট কেম ইনটু ফোর্স অন 1 অক্টোবর 1932। তবে এক্ষেত্রে একটি বিষয় আছে, শুধুমাত্র একটি বিধান, হ্যাঁ, এক্সেপ্ট সেকশন 69, এখানে একটু ভুল আছে যে 1969, তা হবে না, এটি হবে হচ্ছে সেকশন 69। সো এটাতে আছে হচ্ছে ইফেক্ট অন নন রেজিস্ট্রেশন, অর্থাৎ হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্সেস অফ নন রেজিস্ট্রেশন। সো এই বিষয়টি কিন্তু 69 সেকশন আলোচিত আছে, কিন্তু এই সেকশনটাই কেবলমাত্র 1 বছর পর, অর্থাৎ 1 অক্টোবর 1932 সালে পার্টনারশিপ অ্যাক্ট কার্যকরী হয়েছে, তার 1 বছর পরে গিয়ে শুধু এই বিধানটি কার্যকরী হয়েছে। সুতরাং আমাদের এটি মনে রাখতে হবে যে পুরো আইনটি 1932 সালের 1 অক্টোবর, কিন্তু আবার 1933 সালের 1 অক্টোবরে, অর্থাৎ 1 বছর পরে গিয়ে আমরা দেখলাম যে একটি বিধান, অর্থাৎ 69 যে সেকশন, সেটি কার্যকরী হয়েছে। এরপরে আরেকটি পয়েন্ট আছে, যা অ্যাক্ট ইজ নট এক্সহস্টিভ, অর্থাৎ এই আইনটি স্বয়ংসম্পূর্ণ কিনা। আপনারা জানবেন, একটু পরে আমি জানাবার চেষ্টা করব যে আসলে পার্টনারশিপ বিজনেসটাই হচ্ছে একটা এগ্রিমেন্ট দ্বারা সৃষ্টি। সো এগ্রিমেন্ট মানেই কন্ট্রাক্ট, আমরা জানি। সো হাউ এ কন্ট্রাক্ট ক্যান বি মেড, হোয়াট উইল বি দ্য capacities of the parties, whether a person is capable or not. সো এই যে বিষয়গুলো, যে একটি কন্ট্রাক্ট কিভাবে ফর্ম হতে পারে, পার্টিসরা আসলে কে কন্ট্রাক্ট করতে পারে কে পারে না, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু কন্ট্রাক্ট আইনের বিষয়, অর্থাৎ চুক্তি আইনের বিষয়। সুতরাং চুক্তি আইনে এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি বলা আছে। তো যেহেতু
এই চুক্তি বা এগ্রিমেন্ট নিয়েই মূলত এই পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ এটা একটা পার্টনারশিপ, একটা এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্টের মাধ্যমে পার্টনারশিপটা হয়। সুতরাং এই চুক্তির বিষয়গুলো বা এগ্রিমেন্টের বিষয়গুলো কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টের বিষয়। সুতরাং এই আইনটিকে আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ বলতে পারি না, কারণ এটা অনেকগুলো আইনের উপরেই এই আইনটি নির্ভরশীল, স্পেসিফিক্যালি কন্ট্রাক্ট অ্যাক্ট। সো দিস অ্যাক্ট ইজ নট এক্সস্টিভ, মানে এটাকে আমরা এক্সস্টিভ কোনো আইন বলতে পারবো না। সো আমরা একটু নেক্সট স্লাইডে যাই, সেখানে আমরা আরও কিছু বিষয় দেখতে পারবো। নেক্সট পয়েন্ট আমরা দেখব, যেমন আমরা নেচার অফ পার্টনারশিপ বিজনেস, সেখানে আমরা প্রথম পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট ছিল হচ্ছে পার্টনারশিপ অ্যান্ড ইটস এসেনশিয়াল এলিমেন্ট। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে আমরা পার্টনারশিপ বিজনেস আসলে এটার ডেফিনেশনটা জানবার চেষ্টা করব এবং হোয়াট উইল বি দ্য ফিচার্স অর এলিমেন্টস অফ পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ একটা পার্টনারশিপের কি কি এলিমেন্টস আর ফিচার্স থাকতে হবে, যেটা না থাকলে এটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলবো না। সেই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ একটা বিজনেস পার্টনারশিপ কি পার্টনারশিপ না, এটি বুঝতে হলে আমাদেরকে ফিচার্সগুলো জানতে হবে যে কী কী এলিমেন্টস প্রয়োজন হয়। সো ওকে, আমরা আলোচনায় যাই যে আসলে পার্টনারশিপটা কী। আসলে পার্টনারশিপ, দিস ইজ এ রিলেশনশিপ, this is a relationship between persons, between two or more persons, okay, between two or more persons, okay, এই যে this is a relationship between two or between persons or among two or more persons, আমরা যাই বলি না কেন, এই যে ইটস এ এগ্রিমেন্ট, অ্যান্ড এগ্রিমেন্ট ফর শেয়ারিং প্রফিট, অর্থাৎ এই এগ্রিমেন্টটাই হয় কিন্তু মূলত প্রফিটটাকে শেয়ার করার জন্য। অ্যান্ড দ্যাট বিজনেস ইজ ক্যারিড অন বাই অল অর এনি অফ দেম অন বিহাফ অফ অল। সো আপনাদের মনে রাখতে হবে যে পার্টনারশিপ বিজনেসের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে এটা একটা রিলেশনশিপ। এই রিলেশনশিপটা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, এবং এই রিলেশনশিপটা অর্থাৎ দিস এগ্রিমেন্ট, হ্যাঁ, ইজ টু শেয়ার দ্য প্রফিট অফ বিজনেস, অর্থাৎ বিজনেসের যে প্রফিটটা হয় সে প্রফিটটা শেয়ার করার জন্য। অ্যান্ড দ্যাট বিজনেস ইজ ক্যারিড অন বাই অ্যানিওয়ান অর বাই অল, অর্থাৎ যে কোনো একজনও আবার এটাকে চালিয়ে নিতে পারে, আবার সবাই কিন্তু এটাতে পার্টিসিপেট করতে পারে। সো দুটি বিধান এক্ষেত্রে রাখা আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে স্লাইডে আছে সেকশন 4 অফ দিস অ্যাক্ট ইজ অ্যাক্ট ডিফাইন দ্য পার্টনারশিপ। আমি যদি রিড আউট করি, আমি যে কথাগুলি বললাম সেটাই, যে পার্টনারশিপ ইজ এ রিলেশনশিপ বিটুইন পার্সনস হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিটস অফ এ বিজনেস ক্যারিড অন বাই অল অর এনি অফ দ্যাম অ্যাক্টিং ফর অল। সো এই সেকশনটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা ফিচার্সগুলো পেয়ে যাব। তো এই সেকশনগুলো আমরা যদি একটু ক্লিয়ারলি আর একটু আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে মূলত যে ফিচার্সগুলো থাকা দরকার, প্রথমত হচ্ছে এর একটা কন্ট্রাক্ট থাকতে হবে। দ্যাট মিন্স এই যে একটা পার্টনারশিপ বিজনেস হতে হলে ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে যে একটা কন্ট্রাক্ট ফ্রেম করতে হবে। তো এই আমরা বলছি একটা রিলেশনশিপ, প্রথমে সংজ্ঞায় বললাম যে একটা রিলেশনশিপ, তো রিলেশনশিপ কীভাবে আসে, রিলেশনশিপটা আসে একটা কন্ট্রাক্টের মাধ্যমে। সো এই কন্ট্রাক্টের মাধ্যমে মূলত রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে হয়। সো এখানে অবশ্যই একটি কন্ট্রাক্ট থাকতে হবে। উইদাউট অফ কন্ট্রাক্ট a partnership business cannot be formed or a partnership business cannot be started. সো আপনাদেরকে আরেকটু বুঝতে হবে যে পার্টনারশিপ বিজনেস অনলি ক্যান বি স্টার্টেড থ্রু এ কন্ট্রাক্ট, অ্যান্ড পার্টনারশিপ বিজনেস ক্যান নট বি স্টার্টেড আইদার স্ট্যাটাস অর ইনহেরিটেন্স। আমরা এই বিষয়টা একটু জানবো যে পার্টনারশিপ বিজনেস শুধু এবং কেবলমাত্র কন্ট্রাক্টের মাধ্যমে শুরু হতে পারে। কন্ট্রাক্ট ছাড়া অন্য কোনোভাবে পার্টনারশিপ বিজনেস স্টার্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি বলি যে পার্টনারশিপ বিজনেস ক্যান নট বি স্টার্টেড বাই স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাসের দ্বারা হয় না, অর্থাৎ ইনহেরিটেন্সের মাধ্যমে হয় না, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি যে সাপোজ আমার পিতা যদি কোনো পার্টনারশিপ বিজনেস করে কারো সাথে,
আমি কিন্তু আমার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হব, কিন্তু আমার পিতার মৃত্যুতে বা আমার পিতা যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমি ওই বিজনেসের পার্টনার হতে পারবো না। কারণ বাই ইনহেরিটেন্সে আমি হয়তো বা ওই বিজনেসে যে সম্পদাদি আছে সেটা আমি পেতে পারি, বাট অটোমেটিক্যালি আই ক্যান নট বি ট্রিটেড অ্যাজ এ পার্টনার অফ দ্যাট ফার্ম। সো এই বিষয়টি হলো যে কন্ট্রাক্ট শুধুমাত্র এটা একটা রিলেশনশিপ, দ্যাট রিলেশনশিপ ক্যান বি অ্যারাইজড ফ্রম কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের মাধ্যমে এই রিলেশনশিপটা তৈরি হতে পারে, এবং উইদাউট অফ কন্ট্রাক্ট দ্যাট রিলেশনশিপ ক্যান নট বি স্টার্টেড। ওকে, এরপরে যে পয়েন্টে আসলো টু আর মোর পারসনস, আপনারা আগেই জেনেছেন যে ডেফিনেশন অফ পার্টনারশিপে আমি আগেই ক্লিয়ার করেছি যে টু আর মোর পারসনস থাকবে, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন যে কোম্পানি এই পার্টনারশিপ বিজনেসে কিন্তু কোনো সর্বোচ্চ অর্থাৎ মিনিমাম বলা আছে যে টু আর পর, অর্থাৎ সর্বনিম্ন দুইজন লাগবে, কিন্তু ম্যাক্সিমাম মোর পার্সনস কোনো লিমিটেশন দেয়া নেই। তবে কোম্পানি আইনে এই বিষয়ে লিমিটেশন দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে যে যদি ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে হয় তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10, যদি আদার কোনো পারপাজে অংশীদারি ব্যবসা হয় তাহলে সেক্ষেত্রে হবে 20। তাহলে অংশীদারি ব্যবসা যদি ব্যাংকিং ক্ষেত্রে হয় তাহলে হবে 10, অন্য ক্ষেত্রে হলে হবে 20। আবারও বলছি যে এই পার্টনারশিপ বিজনেস এই বিজনেস এই পার্টনারশিপ আইনে কিন্তু কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অর্থাৎ কতটুকু হবে, বাট এই রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য কোম্পানি অ্যাক্ট, এবং কোম্পানি অ্যাক্টে বলা হচ্ছে পার্টনারশিপ বিজনেস ইন ব্যাংকিং ম্যাক্সিমাম 10, সর্বোচ্চ কত হতে পারে 10 হতে পারে, অ্যান্ড আদার বিজনেসের ক্ষেত্রে সেটা 20 হতে পারে। ওকে, এরপরের পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যারিং অন বিজনেস ফর শেয়ারিং প্রফিট। সেটি আমি প্রথমেই বললাম ডেফিনেশনের মধ্যে আছে যে এই যে বিজনেসটা যে পরিচালিত হবে এর মেইন পারপাস থাকতে হবে হচ্ছে ফর শেয়ারিং প্রফিট। অর্থাৎ এই বিজনেসে যদি আপনি এমন হয় যে ইফ ইউ ফর্ম এ ক্লাব, হ্যাঁ আমরা ক্লাব গঠন করি, অনেক সময় আমরা ক্লাব গঠন করি যে কোনো পারপাসে হতে পারে, সেটা আমরা যে পারপাসেই করি, এই যে একটি ক্লাব গঠিত হলো, বা এই ক্লাবটি কিন্তু কোনো অংশীদারি ব্যবসা হবে না, বাট ইফ উই ফর্ম এ ক্লাব ফর মিউজিক্যাল পারফরমেন্স, অর্থাৎ আমরা যদি একটি ক্লাব করি যে ক্লাবের উদ্দেশ্য থাকবে যে বিভিন্ন জায়গায় আমাদের এই ক্লাবটা গান পরিবেশন করবে, এবং গান পরিবেশনের মধ্য দিয়ে জার্নিং হবে, সেটা ক্লাবের বা আমরা যারা মেম্বার আছি তারা সেটা ভাগ করে নেব, তাহলে কিন্তু তখন সেটি কী হবে, সেটি একটি অংশীদারি ব্যবসা হবে। সুতরাং এই প্রফিট শেয়ারিং থাকতে হবে, যদি কোনো প্রফিট শেয়ারিং না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলতে পারি না। সো আমি মনে করি এই পয়েন্টটি আপনাদের কাছে ক্লিয়ার আছে। আরেকটি বিষয় হচ্ছে মিউচুয়াল এজেন্সি। মিউচুয়াল এজেন্সি হচ্ছে আগেই বলেছি যে দ্যাট পার্টনারশিপ বিজনেস ক্যান বি ক্যারিড আউট বাই any of the members or by all. That means this is a relationship of mutual, অর্থাৎ মিউচুয়াল এজেন্সি is there. That means on behalf of anyone অর্থাৎ any members one can run the business, এবং activities of anyone ক্যান বাইন্ড দ্য আদার্স মেম্বার্স, অর্থাৎ একজনের আচরণ বা একজনের কাজ কিন্তু অন্য কেউ বাধ্য করতে পারে। সো সেই বিষয়টি হচ্ছে মিউচুয়াল এজেন্সি। এখানে একটা মিউচুয়াল এজেন্সির একটা রিলেশনশিপ কিন্তু আছে, অর্থাৎ একে অন্যের এজেন্ট হিসেবে কাজ করে। এই বিষয়টি হচ্ছে পার্টনারশিপ বিজনেসের একটি গুরুত্বপূর্ণ ফিচার্স। সুতরাং আমরা যদি কোনো বিজনেস, ওয়েদার দ্য বিজনেস ইজ পার্টনারশিপ অর নট, আমরা যদি এই ট্রু টেস্টে যাই তাহলে আমাদের এই ফিচার্সগুলো কনসিডার করতে হবে। ইফ উই কনসিডার দ্য দিস 4 ফিচার্স অফ অ্যানি বিজনেস, তাহলে আমরা যেটি পাই যে এর 4টির একটি অনুপস্থিত থাকলেও কিন্তু সেই বিজনেসকে আমরা পার্টনারশিপ বিজনেস বলতে পারবো না। আমি মনে করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার একটি আইডিয়া পেয়েছেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে যেটি আছে সেটি হচ্ছে যে পার্সনস হু ক্যান বি পার্টনার, অর্থাৎ কারা কারা পার্টনার হতে পারে। সো এই বিষয়টি হু আর এবল টু মেক এ কন্ট্রাক্ট, যারা কন্ট্রাক্ট করতে পারে তারাই কিন্তু পার্টনার হতে পারে। আমরা আগেই বলেছি যে পার্টনারশিপ বিজনেস একটা রিলেশনশিপ, দ্যাট রিলেশনশিপ ক্যান বি ফর্মড থ্রু এ কন্ট্রাক্ট, যেহেতু কন্ট্রাক্টের মাধ্যমে হতে পারে। সো দোজ পার্সনস হু আর এবল টু মেক এ কন্ট্রাক্ট ক্যান অটোমেটিক্যালি এ মেম পার্টনার অফ দ্য বিজনেস অর পার্টনারশিপ ফার্ম। তাহলে এখন
who are able or who are competent to make a contract, that is discussed in section 11 of Contract Act. So আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেকশন 11 এ বলা আছে যে who has attained the age of majority in the eye of law and who is of sound mind and who is not disqualified from contracting by any law is able to make a contract, and that person can be a partner of a পার্টনারশিপ বিজনেস। সো এই সেকশনটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে অ্যান অ্যাডাল্ট, দ্যাট মিনস হু হ্যাজ অ্যাটেইন দ্য এজ অফ মেজরিটি ইন বাংলাদেশ মেজরিটি অ্যাক্ট 1875 আমরা জানি যে এ পার্সন ক্যান বি অ্যাটেইন দ্য এজ অফ মেজরিটি অ্যাট দ্য এজ অফ 18, সো দ্যাট পার্সন মাস্ট বি অ্যাটেইন দ্য এজ অফ 18, তাকে অবশ্যই 18 বছরের একজন বয়স্ক ব্যক্তি হতে হবে, তাহলে কেবলমাত্র সে কি করতে পারবে, সে কিন্তু এই পার্টনারশিপ বিজনেসের মেম্বার হতে পারবে। এছাড়া আরেকটি বিষয় আমরা দেখছি সেটি হচ্ছে যে সাউন্ড মাইন্ডেড, সেকেন্ড পয়েন্ট, ওকে সাউন্ড মাইন্ডেড হতে হবে। Unsound minded কোনো person, that person is not able to understand the nature and contents of any contract, so that person must be sound, অর্থাৎ সাউন্ড মাইন্ডেড হলেই কেবলমাত্র সে কিন্তু কন্ট্রাক্টের নেচার বুঝতে পারে। সুতরাং সাউন্ড মাইন্ড না হলে যেহেতু কন্ট্রাক্টের নেচার সে বুঝতে পারবে না, সে কিন্তু কোনো মেম্বার হতে পারবে না। সো দ্যাট পারসন মাস্ট বি সাউন্ড, তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। এর পরের যে পয়েন্টটি ছিল যে এই সেকশন যদি বিশ্লেষণ করি যে নট ডিসকোয়ালিফাইড বাই ল, অর্থাৎ আইন দ্বারা তাকে কখনো সে যেন ডিসকোয়ালিফাইড না হয়। এই ক্ষেত্রে আবার কয়েকটি পয়েন্ট আমি ছোট ছোট কয়েকটি পয়েন্টে ভাগ করার চেষ্টা করেছি, যেমন মাইনর ইজ ডিসকোয়ালিফাইড বাই ল বিকজ ইউ নো যে বিলো দ্য এজ অফ 18 ওয়ান ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ অ্যানি অ্যাক্টিভিটিস, সে কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক যেহেতু না, সে কোনো কাজের নেচার বুঝতে পারে না। সো এটি আইন ধরে নেয়, যেহেতু ধরে নয়, সো দ্যাট পারসন ইজ ডিসকোয়ালিফাইড বাই ল, সো মাইনর ক্যান নট বি এ মেম্বার অফ পার্টনারশিপ। ওকে, দ্যাট ইজ অ্যান এক্সেপশন, পার্টনারশিপ বিজনেসে যদিও সংক্রান্ত একটা এক্সেপশন আছে যে মাইনর ক্যান বি এ পার্টনার অফ দ্য পার্টনারশিপ ফার্ম, বাট দ্যাট ইজ এক্সেপশন। জেনারেলি এ মাইনর ক্যান নট বি এ মেম্বার অফ দ্য পার্টনারশিপ ফার্ম, সেটা আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে যে মাইনর আসলে কখন কি অবস্থায় পার্টনার হতে পারে। এরপরে আরেকটি বিষয় আছে যে পার্সনস অফ আনসাউন্ড মাইন্ড, অলরেডি আলোচনা করেই ফেলেছি এটা। এরপরে ওমেন, ওকে, ওমেনদের ক্ষেত্রে বিষয় হচ্ছে ওমেন, দ্যাট পার্সন ইফ দ্য ওমেন অ্যাটেইন দ্য এজ অফ মেজরিটি 18 আইদার ম্যারিড অর আনম্যারিড, দ্যাট ওমেন ক্যান বি এ পার্টনার, দেয়ার ইজ নো এম্বার্গো অন দ্যাট পয়েন্ট, ওকে, কোনো কিন্তু বাধা নেই। আরেকটি বিষয় আছে হচ্ছে কোম্পানি, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোম্পানি, প্লিজ কিপ অ্যাটেনশন যে কোম্পানির ক্ষেত্রে আসলে কোম্পানি পার্টনার হতে পারে কিনা। আমি একটু আলোচনা করি যে কোম্পানি মূলত কোম্পানি শেয়ার হোল্ডার থাকে, হ্যাঁ, তো কোম্পানির যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে কোম্পানির যে দায়, অর্থাৎ এটা শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ, অ্যান্ড কোম্পানিজ যে লাইবিলিটিস ইজ, আমি মনে করি দিস ইজ লিমিটেড, অর্থাৎ কোম্পানির দায়টা হচ্ছে সীমাবদ্ধ, বাট পার্টনারশিপ বিজনেসের যে দায় সেটি হচ্ছে ইটস মেম্বার্স, যারা মেম্বার্স আছে দেয়ার লাইবিলিটিস আর আনলিমিটেড, যেহেতু তাদের আনলিমিটেড দায় বহন করতে হয়, বাট কোম্পানির ক্ষেত্রে কোম্পানি লিমিটেড দায় বহন করে, সুতরাং কোম্পানি ক্যান নট বি এ পার্টনার। একটি কোম্পানি কিন্তু পার্টনারশিপ বিজনেসে আসতে পারে না, কারণ কোম্পানি যেহেতু 1994 সালের আইন দ্বারা পরিচালিত এবং সেখানেই বলা আছে যে কোম্পানির যে দায় সেটি লিমিটেড, সুতরাং যেহেতু লিমিটেড দায় আর পার্টনারশিপ বিজনেসের দায় যেহেতু আনলিমিটেড, অর্থাৎ এক্ষেত্রে আনলিমিটেড দায়, অর্থাৎ যে ধরনের দায় আছে, যদি কোনো ফার্মের কোনো দায় থাকে, সব অল মেম্বার্স উইল বি লাইবল ইকুয়ালি অফ দেয়ার পোর্শন, তাদের পোর্শন অনুযায়ী তারা ইকুয়ালি লাইবল হবে, এবং তাদের পার্সোনাল প্রপার্টিও কিন্তু অনেক সময় সেই দায় মেটানোর জন্য ব্যবহার করতে হতে পারে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে তা নয়, তার দায়টুকু যতটুকু শেয়ার দ্বারা সে সীমাবদ্ধ ততটুকু। সো দ্যাটস ওয়াই কোম্পানি ক্যান নট বি এ মেম্বার
অফ এ পার্টনারশিপ ফার্ম। অ্যান অ্যালিয়েন এনিমি, একজন বহিঃশত্রু, আমাদের দেশের সাথে যে অন্য দেশের শত্রুতা থাকে, অন্য দেশের কোনো বা যুদ্ধ লাগে, তাহলে সেই দেশের সেই শত্রুর সাথে যদি বাংলাদেশের সিটিজেনের কোনো পার্টনারশিপ বিজনেস হয়, সেটি কিন্তু আইনের দৃষ্টিতে বৈধ হবে না এবং সে কিন্তু পার্টনার হতে পারবে না। সো আমি মনে করি এই পয়েন্টটিও, এই স্লাইডটিও আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট পয়েন্টে আমরা চলে যাই, সেটি হচ্ছে পার্টনারশিপ অ্যান্ড কোম্পানি। আমি এই বিষয়টি কিন্তু প্রথমে আলোচনা করেছি যে পার্টনারশিপ অ্যান্ড কোম্পানির ক্ষেত্রে আমরা একটা সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে পার্টনারশিপ সাথে কোম্পানির কি কি সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস আছে। তো প্রথমত আমরা রেগুলেটিং অ্যাক্ট, আগেই বলেছি যে পার্টনারশিপ অ্যাক্ট মূলত পরিচালিত হয় পার্টনারশিপ যে বিজনেসটা, এটি মূলত পরিচালিত হয় পার্টনারশিপ অ্যাক্ট 1932। আর কোম্পানির ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এটি কোম্পানি 1994 দ্বারা পরিচালিত। সো আমরা আরেকটি পয়েন্টে চলে যাই, যেমন লিগ্যাল এন্টিটি। তো লিগ্যাল এন্টিটি আমি যেটা বলবো যে কোম্পানি হ্যাজ এ লিগ্যাল এন্টিটি, কোম্পানির কিন্তু একটা লিগ্যাল এন্টিটি আছে। আপনারা জানেন যে এ কোম্পানি may file a suit, or a company can file a suit against anybody, and as well as a company can be sued, অর্থাৎ কোম্পানির বিরুদ্ধে যেমন মামলা করা যায়, আবার কোম্পানি মামলা করতে পারে। সো কোম্পানি ইজ সেপারেটেড ফ্রম ইটস মেম্বার্স, তার মেম্বারদের থেকে সে কিন্তু আলাদা। বাট in partnership business, a partnership firm is not separated from its members. That means পার্টনারশিপ বিজনেসে আমরা পার্টনারশিপ বিজনেসটা সম্পর্কে এটাই জানি যে পার্টনারশিপ ফার্মকে কিন্তু আমরা তার মেম্বারদের থেকে আলাদা করতে পারি না। অর্থাৎ এটা একটি কালেকটিভ নেম বোঝায়, অর্থাৎ সবার একটা কালেকটিভ নেমই হচ্ছে পার্টনারশিপ ফার্মের নেম। সুতরাং এক্ষেত্রে আলাদা করার কোনো সুযোগ নেই। বাট কোম্পানি হ্যাজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি, বাট a partnership firm has no separate legal entity. ওকে, দ্যাট পয়েন্ট ইজ ক্লিয়ার। নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার অফ মেম্বার্স। আপনারা জানেন যে আগেই আলোচনা করেছি যে পার্টনারশিপ ফার্মে আমরা দেখেছি যে সর্বনিম্ন 2, আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10, আর হচ্ছে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 20। আর কোম্পানির ক্ষেত্রে আপনারা জানেন যে কোম্পানি আবার 2 ধরনের আছে, একটা প্রাইভেট আর একটা পাবলিক। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা জানি যে 2 থেকে 50, সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা জানি যে সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ হচ্ছে আনলিমিটেড, অর্থাৎ সেটি আনলিমিটেড, কোনো লিমিটেশন নাই, যত খুশি তত সংখ্যক নেওয়া যেতে পারে। ওকে, এরপরে আরেকটি পয়েন্ট আছে লাইবিলিটি। লাইবিলিটির ক্ষেত্রে একটু আগে যেটি আলোচনা করলাম, অলরেডি করেই ফেলেছি, যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তার পার্টনার্সদের লাইবিলিটিটা হচ্ছে আনলিমিটেড, কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যে দায় সেটি কিন্তু লিমিটেড, অর্থাৎ লিমিটেড বাই এর শেয়ার দ্বারা সীমাবদ্ধ, যে যতটুকু শেয়ার ধারণ করবে তার দায়টা ততটুকুই। এরপর লিগ্যাল পার্সনস, এটিও কিন্তু আলোচনা অলরেডি কিছুটা করে ফেলেছি, যে আমরা কোম্পানিকে লিগ্যাল পার্সনস হিসেবে ধরি, এটা তাকে আমরা আইনগত ব্যক্তি হিসেবে ধরে নেই, কারণ হচ্ছে কোম্পানি মামলা করতে পারে, কোম্পানির নামে মামলা হয়, তো কোম্পানি সেপারেটেড ফ্রম ইটস মেম্বার। কিন্তু আমরা দেখি যে ফার্ম ইজ নট এ লিগ্যাল পার্সন, ফার্ম ক্যান নট ফাইল এ স্যুট অ্যান্ড এ স্যুট ক্যান নট বি ফাইল এগেনস্ট ফার্ম। এরপরে মিউচুয়াল এজেন্সি, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, অলরেডি আলোচনা করে ফেলেছি যে পার্টনারশিপ বিজনেসে আমরা যদি দেখি যে পার্টনারশিপ বিজনেসের কনসেপ্টটাই হচ্ছে মিউচুয়াল এজেন্সি, অর্থাৎ any partner can be able to run the business on behalf of other partner, এবং একজন পার্টনার সকলের পক্ষ হয়ে বিজনেস পরিচালনা করতে পারে, অ্যান্ড তার যে অ্যাক্টিভিটিস এ দ্বারা কিন্তু অন্যরা বাধ্য হতে পারে। কিন্তু কোম্পানি যেহেতু আপনারা জানেন যে কোম্পানির একটা বোর্ড অফ ডাইরেক্টরস থাকে, তারা কিন্তু মূলত মূল ম্যানেজমেন্টে থাকে। সুতরাং কোনো শেয়ার হোল্ডার ইজ নট এবল টু টেক পজিশন অফ ম্যানেজমেন্ট, সে কিন্তু ম্যানেজমেন্টে ওভাবে সরাসরি তার অংশগ্রহণ করবার সুযোগ কিন্তু নাই। সুতরাং এক্ষেত্রে মিউচুয়াল এজেন্সির ইয়াটা কিন্তু কাজ করছে না। এরপরে ম্যানেজমেন্ট, একটু আগে এটাও একটু আলোচনা হয়ে গেল যে ম্যানেজমেন্ট সিস্টেম কি। তাহলে একটু আগে যেটাই বললাম যে ম্যানেজমেন্ট যেটা হয়, যে কোম্পানির ক্ষেত্রে বোর্ড অফ ডাইরেক্টরসটা মূলত ম্যানেজমেন্টে থাকে, আর ফার্মের ক্ষেত্রে সাধারণত এর মেম্বাররা হয়তো কেউ একজন হতে পারে সকলের পক্ষে, বা 2জন হতে পারে, অথবা সবাই হতে পারে।
ওকে, তো এরপরে হচ্ছে ট্রান্সফার অফ ইন্টারেস্ট। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ফার্মের ক্ষেত্রে যদি কোনো মেম্বার তার ইন্টারেস্টটা ট্রান্সফার করতে চায়, তাহলে দ্যাট মেম্বার মাস্ট টেক অ্যাসেন্ট ফ্রম দ্য আদার মেম্বার্স অফ দ্য ফার্ম, অর্থাৎ তাকে অবশ্যই অন্য মেম্বারদের থেকে একটা সম্মতি নিতে হবে। সম্মতি না নিয়ে সে ট্রান্সফার করতে পারে না। বাট আমরা দেখছি যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু সে এই একজন শেয়ার হোল্ডার তিনি কিন্তু কি পারেন, ট্রান্সফার করতে পারেন। যদিও প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা জানি যে অ্যানি মেম্বার তার শেয়ারটুকু সে তার ইচ্ছে মতো হস্তান্তর করতে পারে, সেক্ষেত্রে কোনো পারমিশনের প্রয়োজন হয় না। এরপরে রেজিস্ট্রেশন, আপনারা জানেন যে কোম্পানির রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, কোম্পানির রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। বাট আমরা জানি যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা কিন্তু অপশনাল, অর্থাৎ ইউ মে রেজিস্টার ইউর ফার্ম অর নট, অর্থাৎ আপনি রেজিস্টার করতেও পারেন এবং নাও করতে পারেন, এটা অপশনাল। রেজিস্ট্রেশন করলে কিছু সুযোগ সুবিধা পাবেন, না করলে কিছু সুযোগ সুবিধা পাবেন না। সো সেগুলো আমি প্রথমেই বলেছি যে একটা পয়েন্ট আছে, আমরা যে 4টি পয়েন্ট আলোচনা করব পার্টনারশিপ যে লটা আছে, লটা আলোচনা করতে গেলে বা বিজনেস সংক্রান্ত আলোচনা করলে আমরা 4টা পয়েন্ট ধরে আলোচনা করব। তার ভিতরে একটা ছিল হচ্ছে রেজিস্ট্রেশন। সো এই পয়েন্টে বিস্তারিত আলোচনা পরবর্তী লেকচারগুলোতে হবে। এরপরে হচ্ছে উইন্ডিং আপ। সো উইন্ডিং আপ বিষয়টি যদি আমরা আসি যে কীভাবে উইন্ডিং আপ হতে পারে, আপনারা জানেন যে কোম্পানির পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে কোনো সময় উইন্ডিং আপ হতে পারে, অর্থাৎ এনি টাইম অ্যান্ড বাই দ্য উইশ অফ অ্যানি মেম্বার, যে কোনো মেম্বার যে কোনো সময় এটাকে উইন্ডিং আপ করতে পারে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে উইন্ডিং আপ হতে গেলে ইট নিডস সাম ফর্মালিটিস, লিগ্যাল ফর্মালিটিস, কিছু লিগ্যাল ফর্মালিটিস আছে এবং আইনে এটি বেশ বিশদভাবে বর্ণনা করা আছে। সেই ফর্মালিটিস ফলো না করে কোনো উইন্ডিং আপ হয় না। আর ফার্ম পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যেটা বললাম যে যে কোনো মেম্বারের, সে যদি মনে করে যে সে ডিজলভ করতে চায় তার ফার্মকে, তো এনি টাইম হি ক্যান ডু দিস। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য পার্টনারশিপ অ্যান্ড কোম্পানি। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে সেখানে আমরা দেখি যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে পার্টনারশিপ অ্যান্ড হলো জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম। আপনারা জানেন যে এই দুটি কনসেপ্ট অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে যে দুটি কি একই কিনা। না, আসলে দুটি এক জিনিস না। পার্টনারশিপ যে আপনারা জানেন যে এটি একটি আইন দ্বারা, আলাদা আইন দ্বারা পরিচালিত। তবে জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম এটিও একটি যৌথ ব্যবসা, তবে এই ব্যবসার নেচারটা বা এই ফার্মের ধরনটা একটু আলাদা। তো আমরা এই কয়েকটি পয়েন্ট আছে ছোট্ট করে আমরা একটু আলোচনা করব যে এই পয়েন্টগুলোতে কী আছে। ফার্স্ট অফ অল, মেথড অফ ক্রিয়েশন। আমরা যদি মেথড অফ ক্রিয়েশনে যাই তাহলে আমরা দেখব যে পার্টনারশিপটা একটা কন্ট্রাক্টের মাধ্যমে হয় এবং এর মূল বেসিসটাই হচ্ছে কন্ট্রাক্ট, অর্থাৎ আমরা আগেই বলেছি যে এর ক্রিয়েশনটাই হয় হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে। কন্ট্রাক্ট ছাড়া কোনো পার্টনারশিপ বিজনেস শুরু হতে পারে না। কিন্তু জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম আপনারা জানেন যে এটা হচ্ছে ইট ক্যান বি ক্রিয়েটেড বাই দ্য অপারেশন অফ ল, অর্থাৎ এটি হতে পারে বাই স্ট্যাটাস অর ইনহেরিটেন্স আমরা যেটাকে বলি। অর্থাৎ সাধারণত আমরা হিন্দুদের, আপনারা যারা হিন্দু আইন পড়েছেন তারা জানেন যে মিতাক্ষরা এবং দায়াভাগ ল। তো মিতাক্ষরা ইজ অ্যাপ্লিকেবল ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এই জয়েন্ট হিন্দু ফ্যামিলি খুব প্রচলিত। এবং এই মিতাক্ষরা স্কুলগুলোতে এই জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্মে আপনারা জানেন যে জয়েন্ট হিন্দু ফ্যামিলিতে ফ্রম দ্য বার্থ, অর্থাৎ বাই দ্য বার্থ অফ মেল চাইল্ড, অটোমেটিক্যালি দ্যাট পার্সন ইজ এ মেম্বার অফ দ্য জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম। সে কিন্তু জন্মের মাধ্যমে ওই ফ্যামিলির সে একজন কপার সেনার হয়, তাদেরকে কপার সেনার বলা হয়। সে একজন কপার সেনারি হয়ে যায়, সে একজন মেম্বার হয়ে যায়, ওই ফ্যামিলির সমস্ত সম্পত্তিতে সে উত্তরাধিকারী লাভ করে। সো সে জন্মের সাথে সাথেই কিন্তু ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারে, অর্থাৎ তার জন্য তার কোনো কন্ট্রাক্ট প্রয়োজন হয় না, কিছু প্রয়োজন হয় না। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাই হিজ স্ট্যাটাস, তার স্ট্যাটাসের মাধ্যমে সে কিন্তু তার মেম্বারশিপ অর্জন করে জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্মে। কিন্তু পার্টনারশিপ বিজনেসে ইটস নট পসিবল। পার্টনারশিপ বিজনেসে কন্ট্রাক্ট ইজ মাস্ট। এরপরে যেটা আছে অথরিটি অফ মেম্বার্স। অথরিটি অফ মেম্বার্সের আলোচনায় যদি আমরা একটু দেখি যে আসলে এই জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্মে কিন্তু একজন কর্তা থাকেন, অ্যান্ড কর্তা হ্যাজ দ্য সুপ্রিম অথরিটি। কর্তা কিন্তু সব কিছু করেন এবং কর্তার কাজ দ্বারা সবাইকে বাধ্য করা সম্ভব।
সো অন্য কোনো মেম্বার যদি কিছু করে ওই বিজনেসের, সেটা দ্বারা সবাই বাধ্য হবে না, কিন্তু কর্তা কিছু করলে সেটির দ্বারাই কিন্তু সবাই বাধ্য হয়। কিন্তু আমরা যদি আবার পার্টনারশিপ বিজনেসে দেখি, এখানে সবার অথরিটি আছে, অর্থাৎ এভরি ওয়ান ইজ ইকুয়ালি ট্রেটেড ইন দ্য পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ এভরি মেম্বার হ্যাজ ইকুয়াল রাইটস ওভার দ্য any matters and any activities of the firm. বাট আমরা দেখি যে জয়েন্ট হিন্দু ফ্যামিলিতে সেক্ষেত্রে শুধুমাত্র একজন, সেটি হচ্ছেন কর্তা। কর্তা যদি কিছু করেন সেটা দ্বারাই কেবলমাত্র অন্যান্য মেম্বার্সরা বাধ্য হবেন, অন্য কারো অ্যাক্টিভিটিসে ফার্মের অন্যরা বাধ্য হবেন না। এরপরে আমরা পজিশন অফ মাইনরসের যে বিষয়টা দেখি, যে আপনারা একটু আগেই জেনেছেন যে পার্টনারশিপ বিজনেসে মাইনরের যে পজিশন, অর্থাৎ এ মাইনর ক্যান নট মেক এ কন্ট্রাক্ট, সো দ্যাটস ওয়াই মাইনর ক্যান নট বি এ পার্টনার অফ দ্য পার্টনারশিপ বিজনেস। বাট আমরা যদি হিন্দু জয়েন্ট ফ্যামিলি ফার্মে দেখি, সেখানে আমরা দেখব যে এ মাইনর ক্যান বি এ মেম্বার অফ জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম, বিকজ আমি একটু আগে বললাম যে একজন মাইনর, যে মেল মাইনর, সে কিন্তু কি হয় যে ফ্রম দ্য বার্থ, অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিজ বার্থ, তার জন্মের শুরুতে সাথে সাথেই, ভেরি মোমেন্ট অফ হিজ বার্থ, দ্যাট মেল চাইল্ড ইজ ট্রিটেড অ্যাজ এ মেম্বার অফ দ্য জয়েন্ট হিন্দু ফ্যামিলি, অ্যান্ড তাকে উত্তরাধিকারী হিসেবে ধরা হয়। সুতরাং যেহেতু ধরা হয়, সুতরাং তার যে মাইনর্সের পজিশনই হচ্ছে ওখানে যে মাইনর ক্যান বি এ মেম্বার অফ দ্য জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম, সে কিন্তু মেম্বার হতে পারে। এরপরে পজিশন অফ ওমেন, যে পার্টনারশিপ বিজনেসে এ ওমেন ক্যান বি এ মেম্বার, বাট ইন হিন্দু জয়েন্ট ফ্যামিলি ফার্ম যেহেতু ওমেন সে সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না, সুতরাং ওমেন এই জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্মের কোনো অংশীদার বা মেম্বার হতে পারবে না। এরপরে নাম্বার অফ মেম্বার্স, আপনারা জানেন যে পার্টনারশিপ বিজনেসে লিমিটেশন আছে 2 থেকে 10 ব্যাংকিং অ্যান্ড 2 থেকে 20 হচ্ছে আদার। আর জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্মের এক্ষেত্রে যেহেতু কোনো হিন্দু ল দ্বারা পরিচালিত এবং যেহেতু একটি যৌথ পরিবার, সেক্ষেত্রে আসলে কোনো রেস্ট্রিকশন নাই, যত সংখ্যক মেল ইস্যু থাকবে তারা সবাই সেখানে মেম্বার হতে পারবে ফার্মের। এরপরে ডেথ অফ মেম্বার, আপনারা জানেন যে হিন্দু জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে যদি যে কোনো একজন পরিবারের সদস্যের মৃত্যু হয়, তার মধ্য দিয়ে কিন্তু ফার্মটা ডিজলভ হবে না। বাট ইন কেস অফ পার্টনারশিপ ফার্ম, ডেথ অফ এনি মেম্বার, যদি সেটি কিন্তু ডিজলভ হয়ে যাবে। যদি আদার্স মেম্বাররা তারা যদি আবার নতুন করে কন্ট্যাক্ট করে তাহলে চলতে পারে, তাছাড়া কিন্তু এটা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে। এরপরে রেজিস্ট্রেশন, আপনারা জানেন যে পার্টনারশিপ বিজনেস রেজিস্ট্রেশন ইজ অপশনাল, অর্থাৎ রেজিস্ট্রেশন হতেও পারে, করা যেতেও পারে, আবার নাও করা যেতে পারে। করলে ভালো, না করলেও তার কী কী কনসিকুয়েন্সেস আছে সেটা আমরা আলোচনা করব ভবিষ্যতে পরবর্তী ক্লাসগুলোতে। কিন্তু হিন্দু জয়েন্ট ফ্যামিলি ফার্মের কিন্তু কোনো রেজিস্ট্রেশন প্রয়োজন নেই। ওকে। এরপরে রেগুলেটিং ল, আপনারা জানেন যে হিন্দু জয়েন্ট ফ্যামিলি ফার্ম এটি হিন্দু আইন, একটি পার্সোনাল ল দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং কর্তা সে কিন্তু সেই ফার্মের প্রধান, এবং তিনিই মূলত এই ফার্মটাকে পরিচালনা করেন। সেটিও হিন্দু আইন অনুসারে, বিধিবিধান অনুসারে হয়। আর পার্টনারশিপ অ্যাক্ট আপনারা জানেন যে 1932 সালের যে অংশীদারি ব্যবসা আইন আছে, সেই আইন দ্বারা হয়। ইউনিটি অফ অনারশিপ, আপনারা জানেন যে পার্টনারশিপ বিজনেসে যে বিষয়টি, সেটি হচ্ছে যে এখানে কোনো ইউনিটি অফ অনারশিপ বলতে ওভাবে নেই, এখানে পোর্শন ওয়াইজ, অর্থাৎ একজন পার্টনার সে 1/4 হোল্ড করতে পারে, 1/2 হোল্ড করতে পারে, 1/3 হোল্ড করতে পারে। কিন্তু আমরা জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্মে এই ধরনের কোনো সুযোগ নাই। এখানে একটা ইউনিটি অফ অনারশিপ, অর্থাৎ সবার অংশীদারিত্ব আছে, কার কতটুকু আছে ওভাবে কোনো স্পেসিফিক কোনো পোর্শন ভাগ করা থাকে না, সেটা উত্তরাধিকারের নিয়ম অনুসারে হয়, কিন্তু সেটাতে কোনো স্পেসিফিক ওভাবে ভাগ থাকে না। বাট এক্ষেত্রে যেহেতু একটা কন্ট্রাক্ট ফ্রেম করা হয়, কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি দ্যাট ম্যাটার্স আর সেখানে ডেসক্রাইব করা হয় যে কি কতটুকু পোর্শন পাবে। সো আশা করি এই পার্টনারশিপ এবং জয়েন্ট হিন্দু ফ্যামিলি ফার্ম এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আমরা আরেকটু নেক্সট পয়েন্টের শেষ দুটো স্লাইড আছে, আমরা এই দুটো স্লাইড আজকে আলোচনা করে ফেলবো যে লিগাল স্ট্যাটাস অফ এ ফার্ম, একটা ফার্মের লিগাল স্ট্যাটাস কি। আমরা যদি এই বিষয়টা দেখি, আমি আগে কয়েকটি স্লাইডে কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি যে আসলে ফার্মের লিগাল স্ট্যাটাস কি। ফার্ম কিন্তু ইট ক্যান নট বি অ্যান আর্টিফিশিয়াল পার্সন লাইক এ কোম্পানির মতো কিন্তু সে আর্টিফিশিয়াল পার্সন না। দ্যাট মিনস ফার্ম হ্যাজ নো লিগাল এন্টিটি অ্যান্ড ইট ক্যান নট বি ডিস্টিংগুইশড ফ্রম ইটস পার্টনার্স।
It cannot be separated from its partners. It's a collective name of the পার্টনার্স পার্টনার্সদের একটা কালেকটিভ নেমই হচ্ছে ফার্ম নেম। সুতরাং ফার্মকে কোনো আলাদা সত্তা, আলাদা কোনো ব্যক্তি, কোনো আইনগত ব্যক্তি ভাবার কোনো সুযোগ নাই। এবং অলসো এ ফার্ম ক্যান নট বিকাম এ পার্টনার অফ আদার মেম্বার্স ফার্মস। অন্য কোনো ফার্মেরও কিন্তু একটি ফার্ম মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নেই বা সে হতে পারে না। এবং একটি ফার্ম অন্য কারোর সাথে কোনো কন্ট্রাক্টও ফ্রেম করতে পারে না। সুতরাং এক কথায় বলতে পারি যে এটা কোম্পানি যে স্ট্যাটাসগুলো হোল্ড করে অ্যাজ এ লিগ্যাল পার্সন হিসেবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফার্মকে দেখি না। অর্থাৎ ফার্ম হলো একটা কালেকটিভ নেম অফ দ্য মেম্বার্স। মেম্বারদের একটা যৌথ নামই হচ্ছে ফার্ম। সুতরাং মেম্বার্সদের কাছ থেকে ফার্মকে আলাদা করার কোনো সুযোগ নেই। ওকে, আমরা খুব শেষ পর্যায়ে আছি আজকের লেকচারের। তো শেষ পয়েন্টটি হচ্ছে, স্লাইডটি হচ্ছে ক্লাসেস অফ পার্টনার্স অ্যান্ড পার্টনারশিপ। আমরা যদি এই জায়গাটায় দেখি, আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন করা আছে যে ক্লাসেস অফ পার্টনার। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ পার্টনার, ডরমেন্ট পার্টনার, আর এটা হচ্ছে সাব পার্টনার। সো এই তিন ধরনের আমরা পার্টনার দেখে থাকি। একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ পার্টনার বুঝতেই পারছেন যে মেম্বার্স থাকে। একটা পার্টনারশিপ বিজনেসে অনেক ধরনের মেম্বার থাকতে পারে। সামওয়ান ইজ ট্রিটেড ডরমেন্ট or sleeping, someone is very active. So active হচ্ছে who is active in conducting the business, অর্থাৎ এই পার্টনারশিপ বিজনেসে যে অ্যাক্টিভ রোল প্লে করছে, সে বিজনেসটা পরিচালনায় অংশগ্রহণ করছে, তাকে আমরা অ্যাক্টিভ পার্টনার বলবো। সো এরপরের পয়েন্টটি হচ্ছে ডরমেন্ট পার্টনার, যেটাকে আমরা আরেকটি নামে বলতে পারি স্লিপিং পার্টনার, অর্থাৎ ঘুমন্ত অংশীদার। তো ঘুমন্ত অংশীদার কি? হু ইজ এ পার্টনার বাট দ্যাট পার্টনার ইজ সাইলেন্ট অর ডরমেন্ট। দ্যাট পার্টনার is not interested to play active role in business, but that person enjoys the same rights and liabilities of the same like as active partner. Active partner মতো সে কিন্তু সকল সুযোগ সুবিধা ভোগ করছে, বাট তার পজিশন ইজ ডরমেন্ট, অর্থাৎ সে একটাই ডরমেন্ট, এই কারণে সে ব্যবসায় পরিচালনায় কোনো অংশগ্রহণ করছে না। আরেকটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে ভাগ আছে, সেটি হচ্ছে সাব পার্টনার। সাব পার্টনার হলো যে পার্টনারের পার্টনার, অর্থাৎ ইফ এনি পার্টনার ট্রান্সফার হিজ পোর্শনস টু এনিওয়ান, অর্থাৎ সাপোজ আপনি একটা ব্যবসায়ে 1/4 হোল্ড করছেন। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফার হাফ অফ ইউর 1/4, the person who holds the half of your 1/4 will be treated as the sub partner. অর্থাৎ যে যাকে আপনি হস্তান্তর করছেন, আপনার অংশটুকুর হয়তো অর্ধেক করতে পারেন, যেটাই আপনি করেন, যে পোর্শনটাই করেন, সেই পোর্শন যখন সে হোল্ড করবে তখন কিন্তু সে সাব পার্টনার। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সাব পার্টনার যিনি হয় তার কিন্তু দায়টা কিন্তু লিমিটেড, সেটা কিন্তু আনলিমিটেড না। সে যতটুকু তার কাছে হস্তান্তরিত হয়ে আসলো, সে ততটুকুর দায়টাই বহন করবে। ওকে, লাস্ট পয়েন্ট অ্যান্ড লাস্ট আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ক্লাসেস অফ পার্টনারশিপ, অর্থাৎ পার্টনারশিপের ক্লাসেস কী কী আছে। হ্যাঁ, সেখানেও তিনটি আমরা ক্লাসেস দেখছি, পার্টনারশিপ অ্যাট উইল, পার্টিকুলার পার্টনারশিপ, আর এটা হচ্ছে লিমিটেড পার্টনারশিপ। সো পার্টনারশিপ অ্যাট উইল, অর্থাৎ সেকশন 7-এ একটি বলা আছে যে আসলে পার্টনারশিপ অ্যাট উইল হলো যে পার্টনারশিপ ক্যান বি ফর্মড অ্যাট দ্য উইল অফ এনি মেম্বার, অর্থাৎ তারা যখন খুশি, অর্থাৎ একটা পিরিয়ড, যে আমি 2 বছরের জন্য, 3 বছরের জন্য পার্টনারশিপ বিজনেস আমরা করছি, আমরা 4-5 লোক মিলে 5 বছরের জন্য এটা করলাম। সো পার্টনারশিপ অ্যাট উইল, আমাদের খুশি মতো আমরা একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য এটা করছি, এটি হচ্ছে পার্টনারশিপ অ্যাট উইল। সো আরেকটি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো যে সুতরাং একটি আমি বললাম যে পার্টনারশিপ অ্যাট উইল হচ্ছে যে পার্টনারশিপ ইজ ফর্মড অ্যাট দ্য উইশ অফ দ্য পার্টনার্স, অর্থাৎ তারা যেভাবে উইশ করবে, অর্থাৎ তারা এটা একটা স্পেসিফিক পিরিয়ড নাও দিতে পারে, নট ফর এ স্পেসিফিক পিরিয়ড, সেটি হতে পারে। অর্থাৎ তাদের উইল, তাদের ইচ্ছা মতো, তারা যেটা খুশি সেটা তাদের ইচ্ছা মতো যখন করবে, তখন সেটা পার্টনারশিপ অ্যাট উইল। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে পার্টিকুলার পার্টনারশিপ। পার্টিকুলার পার্টনারশিপটা হচ্ছে এটা একটা জয়েন্ট ভেঞ্চার পার্টনারশিপ আমরা বলি, যে একটা স্পেসিফিক অবজেক্টিভ নিয়ে যখন একটা বিজনেস ফর্ম হয়, যেমন আমরা একটা স্পেসিফিক এটাকে ভেঞ্চার বলি, যে ওই উদ্দেশ্যটা সফল হয়ে গেলেই আমাদের এই পার্টনারশিপ বিজনেসটা ক্লোজ, এরকম বিষয়টা আর কি। সেই বিষয়টি সেকশন 8-এ আপনারা যদি যান সরাসরি সেখানে দেখবেন যে এটা একটা বলা হয় যে
একটা পার্টিকুলার আন্ডারটেকিং, অর্থাৎ কোনো একটা বিষয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যখন কোনো বিজনেস ফর্ম করা হয় এবং সেই লক্ষ্যের পূরণের জন্য কাজ করা হয় তখন সেটাকে পার্টিকুলার পার্টনারশিপ বলে। এবং লাস্ট অফ অল লিমিটেড পার্টনারশিপ। ইউসি লিমিটেড পার্টনারশিপ ইজ এক্সিস্ট ইন, এটাকে আমি বলতে পারি যে গ্রেট ব্রিটেনে এটা আছে, অর্থাৎ ইংল্যান্ডে আছে লিমিটেড পার্টনারশিপ, বাট ইন কেসেস অফ বাংলাদেশ লিমিটেড পার্টনারশিপ এই কনসেপ্টটা বা এই ভাগটি এটি কিন্তু বাংলাদেশে বিদ্যমান নয়। আপনারা জানেন যে বাংলাদেশে যে পার্টনারশিপ বিজনেস, সেখানে যারা মেম্বার্স থাকে পার্টনারশিপ বিজনেসে তাদের দায় কিন্তু unlimited, so there is no scope of limited partnership. So that's all about the law of partnership. এবং ল অফ পার্টনারশিপের আমরা প্রথম পয়েন্টটি আজকে মোটামুটি আলোচনা করলাম, যে নেচার অফ পার্টনারশিপ, আমরা সেই পয়েন্টের সবগুলো বিষয় আলোচনা করলাম। তো আমরা আরও কয়েকটি লেকচার এই পার্টনারশিপ বিজনেসের উপরে আসবে, আপনারা সাথেই থাকুন। আমি খুব শীঘ্রই অন্যান্য ভিডিওগুলো আপলোড করব। তবে আপনারা যদি কেউ এই ভিডিওগুলোর আপনারা এই স্লাইডগুলোর যদি কোনো কপি পেতে চান, অর্থাৎ আমার কাছে এটার পিডিএফ কপি আছে, সুতরাং আপনারা কেউ যদি চান তাহলে এই ভিডিওর শেষে আপনারা কমেন্টস করেন এবং কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করেন। কমেন্টস করলে আপনারা যদি আপনাদের মেইল নাম্বার এখানে দেন, আমি ট্রাই করব আপনাদেরকে সেটি সেন্ড করার জন্য। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।